বদলের বাংলায় বারবার বলা হচ্ছে বিনিয়োগ আনবে সরকার। শুভেন্দু অধিকারীর সরকার, বিজেপি সরকার বারবার বলছে বিনিয়োগ আনবে। আর বদলের বাংলায় এই বড় বিনিয়োগের মধ্যে আজকে লাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুঁশিয়ারি শিল্পে বিনিয়োগ করবে লাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইতিমধ্যেই কথা হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে 600 কোটির বিনিয়োগ। কিন্তু এই 600 কোটির বিনিয়োগে কারখানায় কত কর্মসংস্থান হবে সেটাই তো সব থেকে বড় প্রশ্ন, সব থেকে বড় বিষয়। সরাসরি চলে যাব লাক্স ইন্ডাস্ট্রির লগ্নির কথা। এর আগেই আমরা জানিয়েছিলাম আপনাদেরকে, বিভিন্ন শিল্পপতি তারা লগ্নি করার আশ্বাস দিচ্ছেন, বিনিয়োগের আশ্বাস দিচ্ছেন এ রাজ্যে। এবং অশোক কুমার টোডির সঙ্গে এর আগের দিনই কথা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবং সেখানে সরাসরি তাদের বিনিয়োগের কথা বলা হয়েছে। চলে যাব এই মুহূর্তে সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, কত কোটি টাকার প্রকল্প এবং কত কর্মসংস্থান হবে? দেখো, হুঁশিয়ারি শিল্পে 600 কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে লাক্স ইন্ডাস্ট্রি, এবং এশিয়ার অন্যতম বড় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হতে চলেছে লাক্সের এই বলতে গেলে প্ল্যান্ট। তার কারণ হুঁশিয়ারি শিল্পে সাম্প্রতিক সময় এশিয়ার কোনো সংস্থা এত বড় পরিমাণে বিনিয়োগ করেনি যে বিনিয়োগ এবার এ রাজ্যে হচ্ছে। 600 কোটি টাকার বিনিয়োগ যেমন হবে, তেমনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার কর্মসংস্থান তৈরি হতে চলেছে ডানকুনি অর্থাৎ হুগলি জেলার এই প্ল্যান্টে। তোমাকে জানিয়ে রাখি, এশিয়ার অন্যতম বড় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কেন বলা হচ্ছে, তার কারণ লাক্স ইন্ডাস্ট্রিজের তরফে যে পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে তা আগামী 2 থেকে 3 বছরের মধ্যেই হুগলির ডানকুনিতে এটাই হবে এশিয়ার অন্যতম বড় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট যা লাক্স ইন্ডাস্ট্রি তৈরি করছে। সোমরাজ, আসবো তোমার কাছে, তবে তার আগে এর আগে শিল্পমন্ত্রী তাপস রায় তিনি কি জানিয়েছিলেন দেখাবো, তারপরে আসবো তোমার কাছে আবার। শিল্পই তো ভবিষ্যৎ, শিল্প না থাকলে কর্মসংস্থান নেই, চাকরি নেই। কি করে গেছে বিগত সরকার শিল্প নিয়ে, তো ভাবলে তো শিউরে উঠতে হয়। শুধু ডান্ডিয়া নৃত্য করে কি আর পশ্চিমবাংলার সমস্যা, কর্মসংস্থান, মেধাবী ছাত্রছাত্রী, তারপরে যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত, তাদের সমস্ত কর্মসংস্থান হবে কোথায়? শিল্প গড়ার জন্য বা এক্সপানশনের জন্য শিল্পপতিরা খুবই এক্সাইটেড। এর পরের যে মিটিংটা বাণিজ্য মন্ত্রীকে অনুরোধ করেছি, পরেরটা বিহারে হবে, তারপরেরটাই কলকাতা বা পশ্চিমবাংলায় হবে। লাক্স কোজি তার এক্সপানশন করছে ডানকুনিতে। শ্যাম স্টিল মেজিয়া বাঁকুড়ায় তার একটা প্ল্যান্ট, দুটোতেই মুখ্যমন্ত্রী শিলান্যাস করতে যাচ্ছেন। এক তো টাটার প্রস্থানের পরে একটা বিনিয়োগ বিরোধী, শিল্প বিরোধী একটা তো বার্তা গিয়েই ছিল। 6688 জন ছোট বড় মাঝারি শিল্পপতি তারা বাংলা ছেড়েছিল। এ তাদের ফিরিয়ে আনার চেষ্টা, লোক দেখানো বা বুজুরুকি ঢক্কানি নাদ, এসবে আমি বিশ্বাস নই বা আমার সরকারও বিশ্বাস নয়। বিনিয়োগে একটা শূন্যতা এসেছিল, সেই শূন্যতা পূরণ করার চেষ্টা করবে এই বিজেপির সরকার, এরকমটাই তাদের দাবি। কবের মধ্যে এই কারখানা কার্যকরী হবে, কত দিন লাগবে এই কারখানা তৈরি করতে, এবং তারপরে কর্মসংস্থান এবং কাজ শুরু হবে? সোমরাজ, দেখো, আগামী 2 থেকে 3 বছরের মধ্যেই এই প্ল্যান্টটি তৈরি হয়ে যাবে, তেমনটাই আশাবাদী লাক্স ইন্ডাস্ট্রিজের কর্ণধাররা। শুধু তাই নয়, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এই প্ল্যান্ট তৈরি হয়ে গেলে তার দরুন কর্মসংস্থান তো হবেই, কিন্তু যেটা তোমাকে বলছিলাম যে হুঁশিয়ারি শিল্পে এ রাজ্যের কাছে একটা বড় মাইলস্টোন হতে চলেছে। তার কারণ হুঁশিয়ারি শিল্পে হুগলির ডানকুনি লাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হতে চলেছে সেটা এশিয়ার অন্যতম বড় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হবে, তেমনটাই লক্ষ্য নিয়ে এগোচ্ছে লাক্স ইন্ডাস্ট্রিজ। আজ এই মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ পরেই এসে পৌঁছাবেন। যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে রাজ্যে বিনিয়োগের জন্য একের পর এক শিল্পপতিরা আসছেন, বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছেন, কিন্তু আজ এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মনে করা হচ্ছে রাজ্যের জমি নীতি কি হতে চলেছে বিনিয়োগের জন্য, বিনিয়োগকারীদের জন্য, সেই বার্তা এই মঞ্চ থেকে রাখতে পারেন। তার কারণ আগামী সোমবার তুমি জানো রাজ্য সরকারের তরফে মন্ত্রীদের নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে, 5 জন মন্ত্রীকে নিয়ে শিল্প নিয়ে কমিটি হয়েছে। একদম রাজ্য জমি নীতি ঘোষণা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমরা যা দেখলাম, ভূমি পূজন
চলছে, ভূমি পূজন চলছে। এই ভূমি পূজন চলতে চলতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছবেন এবং তারপরে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সাধারণ মানুষ তারা কতটা আশাবাদী, স্থানীয় বাসিন্দারা তারা কতটা আশাবাদী দেখুন। আমাদের খুবই ভালো লাগছে, খুবই একটা খুশির খবর, সুন্দর ব্যাপার। আমাদের চিফ মিনিস্টার আমাদের জন্য কিছু করছে, ভাবছে গ্রামে সবারই চাকরি বাকরি হবে, এটাই আবেদন আমাদের চিফ মিনিস্টারের কাছে। কর্মসংস্থান হবে যখন বলেছে চিফ মিনিস্টার, নিশ্চয়ই হবে, তার কথা দাম আছে। বেকার যুবক যুবতীদের যদি কর্মস্থান একটা জোগাড় করে দিতে পারে তাহলে সেটা খুব ভালো কথা হবে। এক কোম্পানি আবার আরো অনেক খুলছে কোম্পানি, পাড়ার ছেলেপেলেরা সব কর্মস্থান পায়। একটাও যদি বেকার ছেলে না থাকে সবাই কর্মস্থান পেলে ভালো তো, ভালো করুন। এটাই আমরা সবাই চেয়েছিলাম, গ্রামবাসী আমরা সবাই চেয়েছিলাম যে পরিবর্তন হয়ে গ্রামের মানুষরা কাজবাজ পাবে। মেদিনীপুর মেডিকেলে স্যালাইন কাণ্ড এবং সেই স্যালাইন কাণ্ডে 5 জনকে শোকজ করা হয়েছে। আমরা দেখিয়েছিলাম স্যালাইন, যে স্যালাইনে অসুস্থ হয়ে পড়লেন যারা, সেই স্যালাইন কাণ্ডে কারা ভিলেন হতে পারেন। যেমন ধরুন 5 জনকে তো শোকজ করা হয়েছে, কিন্তু শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তদন্ত করেই নিশ্চয়ই। আমরা দেখিয়েছিলাম ভিলেন 1 সেন্ট্রাল মেডিকেল স্টোরের ইনচার্জ, যেখান থেকে স্যালাইন বেরোয় সেখানকার ইনচার্জ কি ভিলেন হতে পারে? তার কি দোষ হতে পারে? অভিযুক্ত তিনি হতে পারে। ভিলেন 2 সেন্ট্রাল মেডিকেল স্টোরের ইনচার্জ, ভিলেন 1 দেখালাম, ভিলেন 2, ভিলেন 3 নার্সিং বিভাগের হেড, অর্থাৎ মেডিকেল কলেজের নার্সিং বিভাগের হেড, তার কাছে স্যালাইন আসছে। তিনি দেখছেন কিনা যে এটা তারিখ মেয়াদ উত্তীর্ণ কিনা। মেডিকেলে মেয়াদ উত্তীর্ণ স্যালাইনেরই অভিযোগ। তদন্ত কমিটির পরিদর্শনের পরেই শোকজের সিদ্ধান্ত। এবং ভিলেন 4 যিনি নার্স, তিনি কি ভিলেন হতে পারে? আমরা দেখিয়েছিলাম কারা কারা ভিলেন হতে পারেন। ভিলেন এই 4 জন ভিলেন হতে পারেন। এবার 5 জনকে শোকজ করা হলো। কাদেরকে শোকজ করা হলো? সরাসরি চলে যাব প্রতিনিধি শোভনের কাছে। শোভন, একেবারেই অন্ধা। দেখো, যে 5 জনকে শোকজ করা হয়েছে তার মধ্যে রয়েছেন একজন সিস্টার ইনচার্জ, একজন স্টাফ নার্স, একজন অ্যাডিশনাল মেডিকেল সুপার, অ্যাসিস্ট্যান্ট হাসপাতাল সুপার এবং স্টোর ইনচার্জ। এই 5 জনকেই মূলত প্রাথমিক যে তদন্তকারী যে দল এসেছিল মেদিনীপুর মেডিকেলে এই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন প্রসঙ্গে তদন্ত করতে, সেই প্রাথমিক তদন্তের পরেই কিন্তু এই 5 জনকে ইতিমধ্যে শোকজ করা হয়েছে। তাদের কাছ থেকে জবাবদিহি চাওয়া হয়েছে যে কিভাবে যে মেডিকেল স্টোর রয়েছে সেই স্টোর থেকে একটি মেয়াদ উত্তীর্ণ স্যালাইন সরাসরি একদম ওয়ার্ডে পৌঁছে গেল। সেই ওয়ার্ডে যে রোগীটি ভর্তি ছিল তাকে সেই স্যালাইন প্রয়োগ করা হলো। এর পেছনে কাদের গাফিলতি রয়েছে, কাদের নজর এড়িয়ে স্টোর থেকে একদম ওয়ার্ডে পৌঁছলো এই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন, সেই সব প্রসঙ্গই কিন্তু এই 5 জনকে যে শোকজ করা হয়েছে, এই 5 জনের ভূমিকা কি ছিল জানা যাচ্ছে কি? দেখো, এখনো পর্যন্ত কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কিন্তু কোনো মন্তব্যই করা হয়নি, কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। যেহেতু এটি এখনো পর্যন্ত তদন্ত চলছে এবং প্রাথমিক তদন্ত হয়েছে এবং শোকজের পরে আরও তদন্তের যে দ্বিতীয় ধাপ সেটি সম্পন্ন করা হবে, তারপরেই কিন্তু আসল রহস্য বেরিয়ে আসবে যে কাদের গাফিলতিতে এই স্টোর থেকে একদম ওয়ার্ডে পৌঁছলো এই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন এবং কারো নজরে পড়লো না সেই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন একজন রোগিণীকে প্রয়োগ করার আগে। অয়ন্দা, স্যালাইনে দেওয়াতে এরাই তাহলে যুক্ত ছিলেন, এরকমটাই ধরে নেওয়া যায়। আপনাদের একটু মনে করিয়ে দিই কি হয়েছিল মেদিনীপুর মেডিকেলে। আমরা এই ভিলেন খুঁজে বের করেছিলাম, দেখুন। ফের রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ। ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ঘটনা সামনে আসতেই কড়া পদক্ষেপ স্বাস্থ্য ভবনের। হাসপাতাল কর্তৃপক্ষের রিপোর্ট তলব। কড়া বার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। এখন প্রশ্ন হলো, বৃদ্ধার শরীরে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পৌঁছলো কিভাবে? কার গাফিলতিতে? কার নজরদারির অভাবে? ভিলেন কারা? স্যালাইন রোগী পর্যন্ত পৌঁছানোর আগে একাধিক স্তরে তা পরীক্ষা হওয়ার কথা। সূত্রের দাবি,
অধিকাংশ ক্ষেত্রে স্যালাইন প্রথমে সেন্ট্রাল মেডিকেল স্টোরে আসে, সেখান থেকে চাহিদা অনুযায়ী মেডিকেল কলেজে পাঠানো হয়। প্রয়োজনে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বাইরে থেকেও কিনতে পারে। মেডিকেল কলেজের স্টোর থেকে ওষুধ নিয়ে যান নার্স কিংবা সিস্টার ইনচার্জ, অর্থাৎ একাধিক হাত, একাধিক চেক পয়েন্ট। এখন প্রশ্ন হলো, এক্ষেত্রে কোথা থেকে কার হাত ঘুরে রোগীর শরীরে পৌঁছলো এই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন? কোথায় কোথায় ব্যর্থ হলো নজরদারি? প্রথমেই স্ক্যানারে সেন্ট্রাল মেডিকেল স্টোরের ইনচার্জ, তাঁরই দেখার কথা ওষুধের মেয়াদ ফুরিয়ে গিয়েছে কিনা। তিনি প্রথম ভিলেন। দ্বিতীয় ভিলেন মেডিকেল কলেজের স্টোরের ইনচার্জ। তৃতীয় ভিলেন নার্সিং বিভাগের হেড। চতুর্থ ভিলেন সেই নার্স যিনি রোগীকে স্যালাইন দিচ্ছেন। স্যালাইনের মেয়াদ পেরোনোর পরে ব্যবহৃত হয়েছিল, তার জন্য আমরা ত্রিস্তরীয় চেক আছে, একটা স্টোরে, একটা নার্সিং ডেস্কে, আর একটা যে দিচ্ছে। প্রথমটায় দেখা গেছে কোনো মেয়াদোত্তীর্ণ ওষুধ আসেনি বা স্যালাইন আসেনি, দ্বিতীয়টা তো রেজিস্টারে ঢোকেনি, তার মানে তৃতীয়তে গলদ। স্বাস্থ্য দপ্তরের একাংশের মতে এই পুরো প্রক্রিয়ায় অন্তত দুটো গুরুত্বপূর্ণ স্তরে মেয়াদ যাচাই করা অত্যন্ত জরুরি ছিল, কিন্তু এক্ষেত্রে কোনোটাই হয়নি। গাফিলতি ছিল, যার জেরে বারবার এই ঘটনা ঘটে। কখনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ তো কখনো মেয়াদ উত্তীর্ণ স্যালাইন। ফল ভুগতে হয় রোগীদের। যে স্টোর থেকে ওয়ার্ডে এইসব সমস্ত স্যালাইন পৌঁছায়, সেই স্টোরেও রয়েছে স্টোর কিপার। সেখানেও কিন্তু ব্যাচ নাম্বার থেকে শুরু করে ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ারি ডেট সমস্ত কিছুই রেজিস্টার মেনটেন করা হয়। তাহলে সেই সব নজর এড়িয়ে কিভাবে পৌঁছে গেল ওয়ার্ডে এই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন? শুধু তাই নয়, ওয়ার্ডে যে সমস্ত নার্সরা রয়েছে সেই সমস্ত নার্সদের নজর এড়িয়েও কি করে দেওয়া হলো একজন রোগীকে এই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন? এই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এসওপি তফাৎ করতে হবে, পরিবর্তন করতে হবে। দোষ বা পরিষেবার যা যা গলদ সেটা আমাদের দায়িত্ব, আমরা নেব। আমরা এই নিয়ে কখনো বলছি না যে আগের সরকার কি করেছে সব বলি না। আমাদের চেঞ্জ ইন এসওপি কী হলো, প্রতি 7 দিনে চিরুনি তল্লাশি হবে প্রত্যেক সরকারি হাসপাতালের প্রত্যেক ওয়ার্ডে, যাতে মেয়াদোত্তীর্ণ ওষুধ না থাকে সরিয়ে ফেলা হয়। নিউজ 18 বাংলা। পালা বদলের পর বেআইনি নির্মাণে জিরো টলারেন্স। পর 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 বাড়ি ভাঙা হচ্ছে, বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে। কোথায়? দেখাবো একটা ছোট্ট ব্রেকের পর। অপারেশন চলছে হাওড়ায়। হাওড়ায় বেআইনি নির্মাণে জিরো টলারেন্স। পর 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 বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, কেন্দ্রীয় বাহিনী সঙ্গে আছে এবং সেখানে বেআইনি নির্মাণে জিরো টলারেন্স। বেআইনিভাবে তৈরি পর পর বাড়ি ভাঙা হলো হাওড়ার ফাঁসিতলা থেকে বেলিলিয়াস রোড। হাওড়ার ফাঁসিতলা থেকে বেলিলিয়াস রোড পর 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 বেআইনি নির্মাণ গজিয়ে উঠেছিল পালাবদলের আগে। পালাবদলের পরে বেআইনি নির্মাণ নিয়ে কড়া রাজ্য সরকার এবং বেআইনি নির্মাণ আর করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সরাসরি চলে যাব দেবাশিসের সঙ্গে, কথা বলবো। দেবাশিস, পালাবদলের আগে কার মদতে এই বেআইনি নির্মাণ গড়ে উঠেছিল? দেখো, আমরা যেখানে বুলডোজার চলেছে, যেখানে এইভাবে ফুটপাত দখল করে, সরকারি জমি দখল করে, দোকানপাট, তারপরে বাড়ি ঘর, নিজেদের জায়গা তৈরি করে ফেলেছিল, সেখানেই কিন্তু প্রত্যেকের মুখে শুনেছিলাম যে তৃণমূল কংগ্রেস, লোকাল তৃণমূল কংগ্রেস নেতাদের থেকে টাকা দিয়ে সেখানে তাদেরকে জমি নেওয়া হতো, তাদের থেকে ভাড়া পর্যন্ত দেওয়া হতো। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে রেলের জমি, সেখানে নাকি 2,500 টাকা করে ভাড়া নিতেন তৃণমূল নেতা। এক্ষেত্রেও অর্থাৎ পাঁচিতলা মোড় থেকে বেলিলিয়াস রোড, যা কিন্তু মধ্য হাওড়ার মধ্যে পড়ে, একাধিক তৃণমূল নেতা, একাধিক কাউন্সিলরের নাম কিন্তু রয়েছে, যারা এইখানে টাকার বিনিময়ে কিন্তু এই সব অসাধু ব্যবসায়ীদের জমি বিক্রি করতো, এমনকি নিজেরাই দোকান করে সেগুলিকে ভাড়ায় কাটাতো। আজ একেবারেই সকাল থেকে এই অভিযান শুরু করা হয়েছে। সেখানে পাঁচিতলা থেকে বেলিলিয়াস রোড পর্যন্ত প্রায় 150টিরও বেশি গুমটি এবং অস্থায়ী দোকান এবং বাড়িঘর, যেগুলিকে বেআইনিভাবে চিহ্নিত করেছিল প্রশাসন, সেগুলিকে কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এই বেআইনি নির্মাণের অভিযান যেন, বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান যেন চলে, সেদিকেই আমাদের নজর থাকবে। কথায় কথায় তোলাবাজি বোধহয় আর সম্ভব নয়। বিজেপি নেতা বলে পরিচয় দিয়ে একেবারে তোলাবাজি, হুমকি,
এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, একদম হাতে নাতে ধরাও পড়ে গেলেন। বিজেপি নেতা বলে পরিচয় দিলেন। তিনি কে আসলে দেখুন একটু। क्या है? ये बोल रहे हैं कि पार्टी फंड का कुछ खर्चा चाहिए। अच्छा, कौन बोल रहे हैं? भाई जी बोले। अच्छा ठीक है। अच्छा, हम पार्टी बोले फंड क्या के लिए फंड? क्यों पैसा मांग रहे हैं? हम पार्टी फंड के लिए नहीं बोले हैं, पूछिए इनसे। हम बोला भोला को कॉपरेट करिए। भोला को कॉपरेट करने का मतलब क्या है बताइए? क्या है? कमाने का मत बोला कि नहीं बोला? बोला बोला कि नहीं बोला? बोला। कि इतना भाड़ा उड़ा रहा है, कमा रहा है, यहाँ बाहर से यहाँ पर कमा रहा है। ये क्या बोला है कि बिल्डिंग वाला अगर आप नहीं लिए हैं तो उसको छोड़ दीजिए। बोले कि अरे आप क्या मांगोगे? तो हम बोला आपका हक क्या मांगने का? पहले बात सुनो ना। हक वाला बात नहीं है। आप मांगिएगा क्या है? काहे मांगा है? मांगा कहाँ है? রাজ্য বিজেপি বারবার সতর্ক করে দিচ্ছে, কোনো জায়গায় তোলাবাজি চলবে না। সরাসরি চলে যাব দেবাশিসের বিরুদ্ধে। এই ব্যক্তির পরিচয় কি? अच्छा, कौन बोल रहे हैं? भाई जी बोले। এই মিলে মূলত যে সাদা জামা পরে রয়েছেন তিনি হচ্ছেন অখিলেশ সিং। তিনি নিজেকে উত্তর হাওড়ার বিজেপি নেতা বলে পরিচয় দেন এবং রাজ্য কমিটির বিজেপি নেতা বলে তিনি পরিচয় দিয়ে আসছেন। এবং আরো একজন রয়েছেন যে কিন্তু ভোলা, অর্থাৎ ভোলা দত্ত ওরফে ঘন্টু, যিনি কিন্তু দীর্ঘদিন তৃণমূল আমলে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে সেখানে টাকা তুলতো এবং তৃণমূল নেতার সংস্পর্শে ঘোরাঘুরি করত। এখন বিজেপি হওয়ার পরে সেই লালন ফকিরের কথা আছে না, যে গেরুয়া পড়েছে কিন্তু বাউল হলাম কই। একেবারে গলায় একটি অরেঞ্জ কালারের বা গেরুয়া কালারের একটি উত্তরীয় ঝোলাও আর বিজেপি নেতা হয়ে যাও। এবং রাজু দত্ত, যিনি রাজু বাবু, যিনি দীর্ঘদিন ধরে বামুনগাছি এলাকায় প্রমোটিং করতেন, সেখানকারই বাসিন্দা, তাকে আজকে ফোন করে তার লোকেশন জেনে সেখানে যায় এই অখিলেশ সিং এবং ঘন্টু অর্থাৎ ভোলা দত্ত। তিনি গিয়ে সেখানে তার কাছ থেকে বলা হয় যে তাকে টাকা দিতে হবে, আর নালে তার যে বানানো ফ্ল্যাট সেখানে তাকে ঘর দিতে হবে। সেই তোলাবাজি এবং সেখানকার মানুষজন কিন্তু এই বিষয়টি বুঝতে পারার পরে কার্যত বলা যেতে পারে হাতে নাতে ধরে পারে ভোলা এবং অখিলেশ সিংকে। অখিলেশ সিং কোন রকমে সেখান থেকে পালিয়ে বাঁচতে পারলেও ভোলাকে কিন্তু ধরে ফেলে এবং অবশ্যই সেখানে তাকে মারধর করা হয়। পরবর্তীকালে লিলুয়া থানার পুলিশকে খবর দিয়ে সেই লিলুয়া থানার পুলিশ কিন্তু ইতিমধ্যে ভোলা দত্ত ঘন্টুকে গ্রেফতার করেছে। মূলত এই যে ঘন্টি, তার বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ রয়েছে এই তোলাবাজির ক্ষেত্রে বা তৃণমূল নেতার নাম ভাঙিয়ে তোলাবাজি করা, এই কাজ কিন্তু করতো এবং তৃণমূল নেতার সঙ্গেও থাকতো। সত্যি অখিলেশ সিং রাজ্য রাজনীতিতে আছেন কিনা, বিজেপির রাজ্য কমিটিতে আছেন কিনা, সেটা অবশ্যই খতিয়ে দেখা দরকার। क्या है? कमाने का मत बोला कि नहीं बोला? কাজ করছে, খরচা পানি চাই, পার্টি ফান্ডে টাকা চাই, তুমি বাইরে এসে খাওয়াচ্ছে, আমাদের খরচা চাই। দিনের পর দিন আমাদের ফোন করে একটু চাই, এর নাম ওর নাম, চাইনিকে বসদের নাম বলছে, আমাদের চেনে, আমাকেও চেনে, আমাকে এর ধারণাই হচ্ছে তোলাবাজি করা। পুরো এই জায়গা তৈরি করাছে, হিরোইন ক্যামেরা সব কিছু বিক্রি করা। দিনের পর দিন এত বাড়াবাড়ি হচ্ছে, ধারণা করা যাবে না। ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, আর সেই অভিযোগে এবার ডায়মন্ড হারবারে জাতীয় সড়ক অবরোধ, 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, পালা বদলের পর বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ নাকি পালা বদলের আগে? কথা বলবো প্রতিনিধি আনিসুদ্দিনের সঙ্গে। আনিসুদ্দিন, কাদের বিরুদ্ধে অভিযোগ এবং কবে এই ঘটনা ঘটেছে? দেখো, এলাকার দুষ্কৃতীদের বিরুদ্ধেই এই অভিযোগ, যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। গত বুধবার ডায়মন্ড হারবারে এক বিজেপি কর্মী রাজদীপ ব্যানার্জি, তাকে অপহরণ করা হয় এমনটাই কিন্তু অভিযোগ করা হয় এবং তাকে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। এবং এই ঘটনা গতকালই সন্ধ্যায় প্রকাশ্যে আসে। এরপরেই তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী সময় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এবং এই ঘটনায় মূল অভিযুক্ত যারা রয়েছে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে ডায়মন্ড হারবার যে পারুলিয়া মোড়, সেই পারুলিয়া মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। পরবর্তী সময় ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাদেরকে আশ্বস্ত করলে এই অবরোধ উঠে যায়। তবে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। বেশ। সমাজের দুষ্কৃতী এদের কাছে কিছু পয়সা নিয়ে এদেরকে প্রশ্রয় দিচ্ছে থানা। বারবার থানায় জানিয়েছি নেশা মুক্ত করতে হবে, মাদক মুক্ত করতে হবে। ডায়মন্ড হারবারকে নেশাগ্রস্ত করে মানুষদের উপর টর্চার করা হয়, চুরি চামারি করা হয় এবং বিভিন্ন বাড়ির বাচ্চা ছেলেরা তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছে। যতক্ষণ না অ্যারেস্ট হচ্ছে এই জিহাদি ততক্ষণ হবে, আর যদি অ্যারেস্ট না হয়, যতক্ষণ না আইসি পদত্যাগ করে